সুপ্রিয় সুধী, আজকে আমাদের চ্যানেলে আমাদের সাথে রয়েছেন ডক্টর মাহবুবুল হাকিম। তিনি আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। তিনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সিডনি থেকে, যেটি সুনামধন্য একটি ইউনিভার্সিটি পৃথিবীর মাঝে। সেই ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করে কিছুদিন অস্ট্রেলিয়াতে ম্যাককোয়ারি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। এখন বর্তমানে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি শুধুমাত্র যে একজন অধ্যাপক হিসাবে পরিচিত তা নয়, তিনি একজন সজ্জন, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজেও আমরা ওনাকে সবসময় পাই, এবং আমাদের সাথে সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সবার পাশেই উনি সবসময় আমাদেরকে চেষ্টা করেন ওনার পক্ষ থেকে সাপোর্ট দিতে। এবং আমার সৌভাগ্য যে আমি আমার বিভাগের একজন সহকর্মী হিসেবে ওনাকে পেয়েছি। তো আজকে আমাদের এই চ্যানেলে ডক্টর মাহবুবুল হাকিমকে স্বাগত জানাচ্ছি। ডক্টর মাহবুবুল হাকিম, আপনাকে আমাদের চ্যানেলে শুভেচ্ছা। ধন্যবাদ ডক্টর মুন্সি নাসের। একজন কলিগ হিসেবে এবং আমার একজন খুবই কাছের সহকর্মী হিসেবে আমাকে এই আপনার চ্যানেলে আসতে পেরে আমি আসলে খুবই আনন্দিত। ধন্যবাদ আপনাকে। তো ডক্টর মাহবুবুল হাকিম, আমরা জানি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন, বাট আপনার জীবনের শুরুটা কিন্তু আসলে যে উচ্চশিক্ষা সেটা অস্ট্রেলিয়াতে হয়েছে, এবং আমারও অস্ট্রেলিয়াতে লেখাপড়া। তা আমাদের বিশ্ববিদ্যালয় সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং নতুন যারা শিক্ষক হিসেবে জয়েন করেছে তাদের কাছে একটা জিজ্ঞাসা, যে অস্ট্রেলিয়াতে বর্তমানে যে রিসার্চ বা গবেষণার সুযোগ রয়েছে মাস্টার্স অথবা পিএইচডি তে, সেখানে বাংলাদেশি স্টুডেন্টদের বর্তমানে প্রসপেক্টটা কি? মানে বাংলাদেশি স্টুডেন্টদের যে যাওয়ার প্রবণতাটা, এটা কি আগের তুলনায় বেড়েছে, না আপনি মনে করেন যে সেই তুলনায় এখনো ওরকম ভাবে পরিবেশটা আগের মতো নেই? আপনার মতে এখন কি অবস্থায় আছে? ধন্যবাদ। এই ক্ষেত্রে আমি যেটা বলবো, একটু বেড়েছে আমাদের ওভারঅল বাংলাদেশে উচ্চশিক্ষা গমনের যে একটা প্রবণতা বাংলাদেশ থেকে আসলে বেড়েছে। তো সেই হিসেবে নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস এখন আগের তুলনায় অনেক বেশি, কিন্তু সাকসেস রেটটা আমি এখনো মনে করি অন্যান্য দেশের ইন্ডিয়ান, চাইনিজ বা চায়না থেকে যারা যাচ্ছে তাদের তুলনায় এখনো বাংলাদেশির সংখ্যা অনেক কম। ইভেন আমি অস্ট্রেলিয়াতে দেখেছি পাকিস্তান থেকেও একটা উল্লেখযোগ্য সংখ্যক পিএইচডি স্টুডেন্ট, মাস্টার্স এমফিল স্টুডেন্ট, মাস্টার্স বা রিসার্চ স্টুডেন্ট এরা অস্ট্রেলিয়া উইথ স্কলারশিপ পড়তে যায়। কিন্তু সেই তুলনায় আমি মনে করি এখনো বাংলাদেশের যে যাওয়ার সংখ্যাটা এখনো কম অন্যান্য আমাদের আশেপাশের দেশের তুলনায়। আচ্ছা, এই প্রসঙ্গে আমার কাছে মনে হয় ডক্টর মাহবুবুল হাকিম, যে বাংলাদেশি স্টুডেন্টরা যাওয়ার যে প্রবণতাটা কম, এর পিছনে কি এটা একটা কারণ থাকতে পারে যে আমাদের আহ মানে স্নাতক এবং স্নাতকোত্তরে, মানে আন্ডারগ্রেড মাস্টার্স লেভেলে গবেষণার উপর আসলে আমরা জোর দেই কম, বা ওভারঅল যদি চিন্তা করি যে পাবলিকেশনের যে প্রবণতাটা সেটা কম, বা আমাদের রিসার্চ ওরিয়েন্টেশনটা হয়তো সেরকম হয় না, ফলে ওই দেশে যাওয়ার পরে আবেদন করার সাথে অন্যান্য ক্যান্ডিডেটের সাথে আমাদের ক্যান্ডিডেটরা আসলে হয়তো প্রতিযোগিতায় টিকতে পারছে না। আপনার মতে আসলে এখানে মূল কারণটা কি? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা বলবো, প্রথমেই আসলে একটা বিষয় বুঝতে হবে যে নর্থ আমেরিকার সাথে অস্ট্রেলিয়া একটা পার্থক্য, একটা মেজর পার্থক্য রয়েছে। অস্ট্রেলিয়া হচ্ছে মোর রিসার্চ ওরিয়েন্টেড একটা ইউনিভার্সিটি গুলো মোর রিসার্চ ওরিয়েন্টেড, আর ওয়ার ইজ আপনার নর্থ আমেরিকা, ইউএসএ, স্পেশালি ইউএসএ এন্ড কানাডা, ওই জায়গায় আসলে ফ্রেশ স্টুডেন্ট নিয়ে ওদেরকে আসলে কোর্স ওয়ার্কের লোড কমপ্লিট করার পরে গবেষণা হাতে খড়ি হয়। তো সেই ক্ষেত্রে তাদের ভর্তি প্রক্রিয়াতে ইউএসএ এবং কানাডাতে দেখা যায় জিআরই স্কোর, সিজিপিএ এগুলাকে একটা বেশ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষার ক্ষেত্রে আসলে তারা চায় আপনি একটা লেভেলের, আপনার একটা বেসিক লেভেলের গবেষণা হাতে খড়ি হয়ে গেছে এবং আপনি অলরেডি একটা লেভেলের ক্যাপেবল। তো আপনি এই অবস্থা থেকে আপনি আরো ভালো বেটার একটা রিসার্চ আপনি অস্ট্রেলিয়াতে করবেন, এই এক্সপেকটেশন নিয়েই অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলা স্টুডেন্ট নিয়ে থাকে। চমৎকার, চমৎকার। আমাদের আমাদের আসলে এই অভিজ্ঞতা দুজনেরই আছে, কারণ আমি নিজেও তো অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করার কারণে আমি জানি যে ওরা রিসার্চ এবং পাবলিকেশনের উপর কতটুকু গুরুত্ব দেয়। আপনার একটা জিনিস আমার খুব মানে ভালো লাগলো, এবং আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে যারা আমরা এখানে শিক্ষার্থী আছে এবং যারা নতুন গবেষক, আমি বলবো যে ইয়াং যারা রিসার্চার হিসেবে আমাদের এখন বর্তমানে শিক্ষক হিসেবে কর্মরত, তাদের সবার জন্য একটা ভালো দিক নির্দেশনা আছে। একটা মাস্টার্স এডিশনাল থাকলে অস্ট্রেলিয়াতে ভালো একটা স্কলারশিপ পাওয়ার সুবিধা হয়, এবং উচ্চতর গবেষণার জন্য অর্থাৎ পিএইচডি গবেষণার জন্য এটা বিরাট বড় সহায়ক হিসেবে কাজ করে।
এর পাশাপাশি একটা জিনিস যেটা আমরা এখন জানলাম, যে আমাদের একটা মার্কিং এর ডিফিসিয়েন্সি থাকে, যে আমাদের আসলে পাবলিকেশনের সংখ্যা বা কোয়ালিটি এটা ভালো হয় না। ফলে দেখা যায় যে ওই জায়গাটাতে আমাদের স্টুডেন্টরা এবং টিচাররাও কোনো কোনো ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে অনেক ভালো স্কলারশিপ তারা মিস করে। তো এই ক্ষেত্রে আপনি জানেন যে এখন বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটা জাগরণ হয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ব্যাপারে আরো গুরুত্ব দেওয়া উচিত, গবেষক তৈরি করা উচিত, এবং গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্কিং এ নিতে হবে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার কি মনে হয় যে কি ধরনের পরিকল্পনা নিলে আমাদের স্নাতকোত্তর যারা স্টুডেন্ট আছে তারা তো একসময় আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে আসবেন, তো তাদেরকে আমরা কিভাবে এই স্কোপাস বা পাবলিকেশন মুখী করতে পারি? বিশ্ববিদ্যালয়ে এমন কি ধরনের পরিকল্পনা আপনার মতে, যেটা আপনি বিদেশে দেখেছেন আপনার পাবলিক পড়াশোনা এবং শিক্ষকতা থাকাকালীন সময় অস্ট্রেলিয়াতে, এরকম কি ধরনের পরিকল্পনা আমরা নিতে পারলে আমাদেরই ছাত্ররা ওই ধরনের একটা ট্রেন আপ নিয়ে রেডি প্রোডাক্ট হিসাবে অস্ট্রেলিয়াতে যখন পিএইচডির জন্য যাবে তারা যেন কম্পিট করে এবং ভালো স্কলারশিপ পায়? এটা আপনার মতে কি পরিকল্পনা হওয়া উচিত? এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের যারা সিনিয়র শিক্ষক তাদের ভূমিকা সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের যারা নতুন ছাত্রছাত্রী এবং ইয়াং টিচার তাদেরকে বাইরে বা পাবলিকেশনের ক্ষেত্রে একটা সুবিধাজনক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, কারণ আমাদের স্টুডেন্টরা এবং ইয়াং টিচাররা অনেকটুকু গবেষণা, রিসার্চ মেথোডোলজি কোর্স এগুলা করে থাকে। ওনারা কিভাবে একটা পেপার লিখতে হয় কিছুটা আহ থিসিস করার মাধ্যমে বা আন্ডার গ্রাজুয়েট বিভিন্ন ওয়ার্কশপ পেপার এগুলোর মাধ্যমে শিখে থাকে। কিন্তু আমি যেটা মনে করি সবচেয়ে স্ট্রাগলিং যেটা আমাদের ইয়াং রিসার্চার, আমি স্টুডেন্ট এবং আমাদের ইয়াং কলিগদের বলবো, ইয়াং রিসার্চার যারা, তাদের ক্ষেত্রে যেটা হয় যে একটা পাবলিকেশন, একটা পেপার রেডি করার পরে একটা ভালো জার্নালে সাবমিট করার পর থেকে এটার যখন একটা রিভিশন প্রসেস আছে, রিবুটাল প্রসেস, যে কিভাবে বিভিন্ন রিভিউয়ারদের যে বিভিন্ন কমেন্টস থাকে, মাইনর রিভিশন হোক আর মেজর রিভিশন হোক, এগুলা কিভাবে লিখতে হয়, কিভাবে এটা ফেস করতে হয়, এই বিষয়টা একজন সিনিয়র রিসার্চার ছাড়া এটা ফেস করার প্রথম দিকে খুবই টাফ। এটা অনেকটা স্মার্টনেস এর ব্যাপার থাকে, কিভাবে আনসার দিতে হয়, কিভাবে কারেকশনটা করতে হয়। তো এই জায়গায় আমি মনে করি সিনিয়র রিসার্চার যারা আছেন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে, উনারা একটা সহযোগিতা করতে পারেন। আর তার পাশাপাশি যে সিনিয়র রিসার্চের জন্য একটা ক্যাটাগরি আর ইয়াং রিসার্চারদের জন্য আরেকটা ক্যাটাগরি, ফ্যান্টাস্টিক। এরকম মোর ফোকাস যাতে থাকে। কারণ আমাদের ইয়াং রিসার্চাররা তাদের পাবলিকেশনটা বেশি জরুরি তাদের রাইট। ফিউচার ক্যারিয়ারের জন্য, এবং ওভারঅল আমাদের ইউনিভার্সিটির ওভারঅল র্যাঙ্কিং বাড়ানোর জন্য ইয়াং রিসার্চারদের প্রতি আলাদা ফোকাস দিতে হবে। ইভেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি মনে করি আমাদের যে রিসার্চ অ্যাওয়ার্ড গুলো আছে, আমাদের এইটাও দুইটা ক্যাটাগরি করা উচিত। যে জেনারেল ক্যাটাগরি সবার জন্য এক ধরনের রিসার্চ অ্যাওয়ার্ড, আর যারা ইয়াং রিসার্চার, যারা একদম নবীন রিসার্চার, ইয়াং কলিগ যারা, তাদেরকে আরেকটা ক্যাটাগরিতে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পর্যন্ত এই ক্যাটাগরিতে আরেক ধরনের রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাইলে তাদের মাঝে একটা প্রতিযোগিতা থাকবে, তারা একটা ফুলফিলমেন্ট একটা পাবে যে আমি একটা ভালো রিসার্চ করলে আমার পাওয়ার সম্ভাবনা আছে। না হলে দেখা যায় সিনিয়র ভালো রিসার্চারদের ভিড়ে তাদের কাজটা ওইভাবে সাইটেড হয় না বা গুরুত্ব দেওয়া হয় না, বা তারা অ্যাকমপ্লিশড ফিল করে না। তো এই জায়গায় আমি মনে করি যে আমাদের রিসার্চ ফান্ডিং দেওয়ার ক্ষেত্রে ইয়াং রিসার্চার একটা আলাদা ক্যাটাগরি এবং মোর ফোকাসড হওয়া উচিত। রিসার্চারদের প্রাইজ দেওয়া হয়, বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়, আমাদের বিশ্ববিদ্যালয় চালু হয়েছে, ওইটাও ইয়াং রিসার্চারদের জন্য আলাদা ক্যাটাগরি করা উচিত। ওই অ্যাওয়ার্ড গুলো তার যখন অ্যাপ্লিকেশন ওনারা করবেন ওইটাও কাজে লাগবে তাদের পিএইচডি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো আমি মনে করি এখানে আলাদা ফোকাস করা উচিত। এবং তার পাশাপাশি আমাদের বাংলাদেশি অনেক বিশ্ববিদ্যালয় অনেক সময় আমাদের টার্গেট সেট করলে আমাদের মাঝে একটা তাড়না সৃষ্টি হয় ভালো পাবলিকেশন করার জন্য, Q1 Q2 বা মানে বেয়ার মিনিমাম যে স্কোপাস ইন্ডেক্স জার্নাল। তো এইটার একটা ভালো উদাহরণ আমি দিতে পারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেখা গেছে যে তাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে আপনার প্রমোশন পেতে হলে দুইটা বা তিনটা, আমি এক্সাক্ট নাম্বারটা জানি না, স্কোপাস ইন্ডেক্স জার্নাল থাকতে হয়। তো এটার ফলে এটা হয়তো অনেক কঠিন একটা ইয়াং টিচারের জন্য, কিন্তু দেখা গেছে ঠিকই এরা তাড়নায় যে
ঠিক টাইমে যাতে তারা প্রমোশন পেতে পারে, তারা সিনিয়র টিচার কলিগ তাদেরকে সাথে কাজ করে ঠিকই পাবলিশ করে দিচ্ছে। আমি রিসেন্টলি একটা ভিজিটে গিয়েছিলাম, আমি দেখলাম যে ইয়াং টিচাররা অলরেডি তাদের 2-3টা পাবলিকেশন হয়ে গেছে এবং ওভারঅল ওই ইউনিভার্সিটির নাম্বার অফ পাবলিকেশনও বেড়ে গেছে। তো আমরা মনে চমৎকার। করি রিওয়ার্ডের মাধ্যমে একটা অপশন, আর একটা হচ্ছে একটা টার্গেট সেট করে দেওয়া। দুইটা ক্ষেত্রেই আমাদের ফোকাস করলে আমাদের স্টুডেন্টরা এবং আমাদের ইয়াং টিচাররা ভবিষ্যতে, বিশেষ করে অস্ট্রেলিয়ায় স্কলারশিপ পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। কারণ অস্ট্রেলিয়ায় একটু ভালো মানের কয়েকটা পাবলিকেশন থাকলে, উইথ একটা সিজিপিএ ভালো থাকলে খুবই সহজে পিএইচডি স্কলারশিপ পাওয়া যায়। এবং অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি আমাদের স্টুডেন্ট এবং ইয়াং কলিগদের ক্ষেত্রে আমি যেটা পরামর্শ দিব, যে আপনারা ফোকাস করবেন পিএইচডি স্কলারশিপের জন্য। রাইট। কারণ হচ্ছে অস্ট্রেলিয়া এমফিল স্কলারশিপ আছে, রিসার্চ স্কলারশিপ ছাড়া সাধারণ স্কলারশিপ গুলা খুবই কম্পিটিটিভ এবং ভেরি ফিউ, পার্সেন্টেজ দিয়ে অনেক কম। অস্ট্রেলিয়ান এইড, এন্ডিভার স্কলারশিপ এরকম কিছু আছে যেগুলো আসলে সরকারি কর্মকর্তা, পলিসি মেকার, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক, বাংলাদেশ ব্যাংক, এইসব এমপ্লয়ীদের জন্যই আসলে মূলত বরাদ্দ থাকে। তো দেখা যায় ওই কম্পিটিশনে মাঝে মাঝে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেয়ে থাকে, নাম্বারটা অনেক, পার্সেন্টেজটা অনেক কম। তো সেই ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে পিএইচডি রিসার্চ স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া যাওয়া। ওইটা সবচেয়ে বড় যে স্কলারশিপ সেটা হচ্ছে আরটিপি, যেটা বললাম, রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ, যেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের। তার পাশাপাশি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব কিছু স্কলারশিপ ওই আরটিপির সাথেই লিঙ্ক করে তাদের নিজস্ব ফান্ডিং থেকে পিএইচডি স্কলারশিপ দিয়ে থাকে। এর পাশাপাশি প্রজেক্ট বেসড স্কলারশিপ থাকে। অনেক প্রফেসর তার নিজস্ব যে বিভিন্ন ধরনের প্রজেক্ট ফান্ডিং পেয়ে থাকেন, রিসার্চ ফান্ডিং পেয়ে থাকেন, ওই ফান্ডিং এরই একটা অংশ থাকে যে আমি 5 জন, 3 জন, 2 জন পিএইচডি স্কলারশিপ দিব। এবং ওই প্রজেক্টটা ধরেন এআরসি রিসার্চ ফান্ড, স্টুডেন্ট রিসার্চ কাউন্সিল, এগুলাতে একদম লিখাই থাকে যে আপনার ওই ফান্ডিং আপনি $1 লক্ষ পাইলেন, ওইখানে কতজন পিএইচডি স্টুডেন্ট থাকবে, কতজন পোস্ট ডক্টরাল ফেলো থাকবেন। তো ওই টাকাটা আসলে স্টুডেন্টের ক্ষেত্রেই খরচ করা হয়। তো এখানে আমি মনে করি পিএইচডি স্কলারশিপের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রচুর সুযোগ আছে। শুধুমাত্র আমাদের যে জায়গায় গ্যাপটা আমি বললাম, যে ভালো পাবলিকেশন হইলে খুবই ভালো যদি আগে, আর তাছাড়া আরেকটা মাস্টার্স, আপনি ইউরোপে গিয়ে মাস্টার্স করেন, নর্থ আমেরিকায় মাস্টার্স করেন, অথবা এশিয়াতে ভালো বিশ্ববিদ্যালয়ে, যে কোনো দেশেই হোক, ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটির একটা মাস্টার্স করতে পারেন, আপনাকে অনেক দূর এগিয়ে নিবে আপনার একটা অস্ট্রেলিয়ান পিএইচডি স্কলারশিপের জন্য। চমৎকার। আমি আসলে খুবই আজকে আনন্দিত, কারণ হচ্ছে 3টা বিষয় খুব পরিষ্কার। এক নম্বর হচ্ছে যে আমাদের ভালো বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে মাস্টার্স একটা ভালো জায়গা থেকে করা। দ্বিতীয়ত হচ্ছে রিওয়ার্ড ওরিয়েন্টেড এবং টার্গেট ওরিয়েন্টেড, যেটা আমরা অনেক জায়গায় দেখেছি যে কেপিআই বলে, কি পারফরমেন্স ইন্ডিকেটর হিসাবে। তো রিওয়ার্ড এবং পারফরমেন্স দুইটাই থাকা উচিত। এবং এই যে রিসার্চ ফান্ডটা, যে ফান্ডটা নিয়ে আমরা আসলে রিসার্চ করব, সেই ফান্ডটা স্প্লিট করে আমাদের যারা ইয়াং রিসার্চার আছে তাদের জন্য একটা প্রণোদনা দেওয়া, বা টার্গেট ওরিয়েন্টেড যদি একটা পরিকল্পনা করা যায়, তাহলে আরো পাবলিকেশনের সংখ্যা বাড়বে, এবং যেটা আসলে ভবিষ্যতে তাদেরকে প্রমোশনের পাশাপাশি ভালো স্কলারশিপ পাইতেও সহায়ক হবে। এবং তারপরেও একটা কথা বলবো যে অস্ট্রেলিয়া শুধুমাত্র, যে আমরা মনে করি যেমন কানাডা, অস্ট্রেলিয়া বা অন্যান্য যে দেশগুলো আছে, এই দেশগুলোতে শুধুমাত্র মানে শুধু পড়াশোনাই না, এখানে গবেষণারও অনেক বড় সুযোগ রয়েছে। চাইলে সেখানে আপনি আরো আপনার নিজেকে তৈরি করার জন্য আরো অনেক সুযোগ সুবিধা পাবেন। তো সেই জায়গাটা চিন্তা করলে আজকের আমাদের এই কনভারসেশনটা আমার কাছে মনে হয়েছে যারা ইয়াং রিসার্চার তাদের জন্য একটা কমপ্লিট গাইডলাইন। তবে আমরা আশা করব যে ডক্টর মাহবুবুল হাকিম, আপনার এই ধরনের সুচিন্তিত মতামতগুলো আমরা আরো পাবো সামনের দিনগুলোতে আমাদের বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেওয়ার জন্য। কারণ আপনি জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন আসছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় যে গবেষণার ক্ষেত্রে আমরা আরো উত্তর উন্নতি করি। তা আপনার এই ধরনের প্রচেষ্টা এবং চিন্তা ভাবনা আমি মনে করব যে প্রশাসন আমলে নিবে, এবং আশা করব যে আমাদের ইয়াং কলিগদের জন্য আপনার পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের দিকে চেষ্টা করবে। তা আমাদের সাথে আজকে থাকার জন্য অনেক ধন্যবাদ, আর সময় দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। ডক্টর মাহবুবুল হাকিম, আজকে আমরা এখানে শেষ করছি। আবার আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে নতুন কোনো রিসার্চারের সাথে কথা হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।